জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষায় আসবার মতো গুরুত্বপূর্ণ 22টি প্রশ্ন নিয়ে এবং সেই 22টি প্রশ্নের সঙ্গে সম্পর্কযুক্ত আরও অনেক জিকে নিয়ে আজ আমরা আলোচনা করব। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের শেষ তীর্থঙ্কর অর্থাৎ তীর্থঙ্কর অর্থ ধর্মগুরু, জৈনদের শেষ ধর্মগুরু বা তীর্থঙ্কর কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর অর্থাৎ 24তম তীর্থঙ্কর। মহাবীর, যার আসল নাম বর্ধমান, তিনি ছিলেন জৈনদের 24তম তীর্থঙ্কর, যিনি জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন। এবং জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব, এবং 23তম অর্থাৎ মহাবীরের ঠিক আগের তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। মল্লিনাথ, ইনিও একজন তীর্থঙ্কর ছিলেন। মল্লিনাথ ছিলেন জৈন ধর্মের একজন মহিলা তীর্থঙ্কর। আমরা মোট 24 জন তীর্থঙ্করের কথা জানতে পারি জৈন ধর্মে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেস, যেটি 1885 সালে গঠিত হয়েছিল, তার প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। মোট 72 জন প্রতিনিধি সেই অধিবেশনে উপস্থিত ছিলেন। সেখান থেকে বিখ্যাত বাঙালি আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। দাদাভাই নৌরোজি, ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি। 1886 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে ইনি সভাপতিত্ব করেন। বদরুদ্দিন তয়েবজি, ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। অ্যানি বেসান্ত, ইনিও কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, এবং অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান, যেটি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, এই ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার বিষয়বস্তু কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্বাধীনতার অধিকার। ভারতবর্ষের সংবিধানের 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, এই বিষয়টি ভারতের সংবিধানের 19 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। এছাড়া ভারতের সংবিধানে নাগরিকদের আরও অন্যান্য স্বাধীনতার কথা বলা হয়েছে, যেমন বিনা অস্ত্র ও শান্তিতে ঐক্যবদ্ধ হওয়ার অধিকার, ইচ্ছামতো সমিতি ও সংঘ গঠন করবার অধিকার, সম্পূর্ণ ভারতবর্ষে ভ্রমণ করার অধিকার, এবং ভারতবর্ষের যে কোনো এলাকাতে থাকা বা বসবাস করার অধিকার দেওয়া হয়েছে ভারতের সংবিধানে। এছাড়াও যে কোনো পেশা, অনুশীলন বা বৃত্তি বা ব্যবসাও গ্রহণ করার অধিকার দেওয়া হয়েছে সংবিধানে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। আর্থিক জরুরি অবস্থা ভারতের সংবিধানে প্রথম কবে জারি হয়েছিল? 360 নম্বর ধারা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। এখনও পর্যন্ত ভারতের সংবিধানে বর্ণিত 360 নম্বর ধারা এখনও একবারও ভারতবর্ষে জারি হয়নি। ভারতবর্ষে এখনও পর্যন্ত মোট 3 বার জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ 352 নম্বর ধারা জারি হয়েছে। প্রথম 1962 সালে চীন যুদ্ধের সময়, দ্বিতীয়বার 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময়, আর তৃতীয়বার 1975 সালে ভারতের অভ্যন্তরীণ গোলযোগের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
1991 সালে যদিও ভারতবর্ষের আর্থিক জরুরি অবস্থা বা আর্থিক সংকট তৈরি হয়েছিল, আর্থিক জরুরি অবস্থা হয়নি, এখনও পর্যন্ত একবার জাতীয় আর্থিক জরুরি অবস্থা হয়নি, আর্থিক সংকট অবস্থা ছিল, কিন্তু তবুও আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতাকে, ইতিহাসের বিখ্যাত দাস বংশ ভারতবর্ষে কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা। কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির দাস বা অনুচর। মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ দখল করে তিনি তার অনুচর কুতুবউদ্দিনের উপর দায়িত্ব দিয়ে তিনি ফিরে যান। কুতুবউদ্দিন, এই আইবক কথার অর্থ কিন্তু কৃতদাস, এবং কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত রাজবংশই ভারতবর্ষের দাসবংশ নামে পরিচিত। সুলতান মাহমুদ, ইনি ছিলেন একজন গজনির সুলতান। ইনি ভারতবর্ষে স্থায়ীভাবে শাসন করেননি। ইনি মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 1000 খ্রিস্টাব্দ থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে ইনি মোট 27 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। মোহাম্মদ ঘুরি যার কৃতদাস ছিলেন কুতুবউদ্দিন আইবক, তিনি পানিপথের তরাইনের যুদ্ধে জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতবর্ষের বা পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেগুর। পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর। এই মাটিতে তুলা চাষ খুব ভালো হয়, সেই কারণে একে কৃষ্ণ তুলা মৃত্তিকাকেও বলা হয়। এই মাটিতে তুলা চাষ খুবই ভালো। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক প্রভৃতি অঞ্চলে এই মাটি দেখা যায়। তরাই একটা নির্দিষ্ট অঞ্চল। তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই নামে পরিচিত। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। ল্যাটেরাইট এক ধরনের লাল মাটিকে ল্যাটেরাইট মৃত্তিকা বলা হয়। পলি সাধারণত নদীর ক্ষয়কার্যের ফলে জমে যে ভূমি সৃষ্টি হয় বা যে মাটি সৃষ্টি হয় তাকেই পলি মাটি বলে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? বিখ্যাত নাগার্জুন সাগর বাঁধ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৃষ্ণা। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে অবস্থিত। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী অমরাবতী। এই অমরাবতী শহরটি কিন্তু কৃষ্ণা নদীর তীরেই অবস্থিত। এখানে শতদ্রু আছে, শতদ্রু যেটি পাঞ্জাবের একটি নদী, যে নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধ তৈরি করা হয়েছে শতদ্রু নদীর উপর। দামোদর একটা নদ, এই দামোদর নদের উপর গড়ে উঠেছে কিন্তু মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ। মহানদী একটা বিখ্যাত নদী, ভারতবর্ষের দীর্ঘতম নদীবাঁধ হীরাকুদ এই মহানদী নদীর উপর অবস্থিত। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই হীরাকুদ বাঁধ, যেটি মহানদী নদীর উপর নির্মাণ করা হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। দ্বীন-ই-ইলাহি ধর্মমত, বিখ্যাত দ্বীন-ই-ইলাহি ধর্মমত কে প্রচার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুঘল সম্রাট আকবর দ্বীন-ই-ইলাহি ধর্মমত প্রকাশ করেন। মুঘল সম্রাট আকবর 1582 সালে তিনি হিন্দু মুসলিম সহ সকল ধর্ম সমন্বয়ে একটি নতুন ধর্মমত প্রচার করেছিলেন, যেটি দ্বীন-ই-ইলাহি নামে পরিচিত। কিন্তু মাত্র 18 জন ব্যক্তি এই ধর্ম গ্রহণ করেছিলেন। সর্বপ্রথম এই ধর্ম গ্রহণ করেছিলেন আকবরের রাজস্বমন্ত্রী টোডরমল, যে টোডরমল বিখ্যাত জাপ্তি প্রথা চালু করেছিলেন। এবং এই 18 জন যারা এই দ্বীন-ই-ইলাহি নিয়েছিলেন তাদের মধ্যে একজন হিন্দু ছিলেন, যিনি ছিলেন বীরবল, যার প্রকৃত নাম ছিল মহেশ দাস। সেই বীরবলই একমাত্র হিন্দু যিনি দ্বীন-ই-ইলাহি ধর্মমত
গ্রহণ করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। শাল গাছ হচ্ছে এক ধরনের কি? এখানে 4টে অপশান আছে: চিরসবুজ বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ, ম্যানগ্রোভ বৃক্ষ, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে শাল গাছ এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। শাল গাছ এক ধরনের পর্ণমোচী বৃক্ষ এবং চিরসবুজ বৃক্ষ তাদের পর্ণমোচী বৃক্ষ, অর্থাৎ যাদের বছরের একটি নির্দিষ্ট সময়ে যাদের পর্ণ অর্থাৎ পাতা খসে যায়, আবার নতুন পাতা জন্ম নেয়। আর চিরসবুজ বৃক্ষ মানে যে গাছগুলিতে সারা বছর পাতা থাকে, চিরসবুজ থাকে, তাদের চিরসবুজ বৃক্ষ বলে। আর ম্যানগ্রোভ বৃক্ষ আমরা সকলেই জানি, ম্যানগ্রোভ বৃক্ষ যেমন সুন্দরী, গরান, গেওয়াস, সমুদ্র অঞ্চলের নোনা মাটিতে যে সমস্ত গাছগুলো জন্মায় তাদের বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অভয়ারণ্যে অনেক ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, ম্যানগ্রোভ বৃক্ষ। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। লোকসভার স্পিকার, ভারতবর্ষের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা, এই লোকসভার স্পিকার অর্থাৎ সভাপতি কার দ্বারা নির্বাচিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লোকসভার সদস্য। লোকসভার সদস্যরা মিলে লোকসভার স্পিকার অর্থাৎ সভাপতি নির্বাচিত করেন। লোকসভা গঠিত হয় 1952 সালে ভারতবর্ষে প্রথম লোকসভা গঠিত হয়েছিল এবং ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কার এবং বর্তমান স্পিকার ওম বিড়লা, এবং প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার ছিলেন ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার, এবং ভারতবর্ষের লোকসভার প্রথম বাঙালি স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন ভারতের লোকসভার প্রথম বাঙালি স্পিকার। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। ডিউস, এটা খেলার সঙ্গে অতি পরিচিত একটি শব্দ। এই ডিউস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? আমরা দেখে নেব উত্তর। সঠিক উত্তর হবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে ডিউস কথাটা যুক্ত। ব্যাডমিন্টন অত্যন্ত জনপ্রিয় খেলা, ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয়। ভারতবর্ষের সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, তারপর প্রকাশ পড়ুকন, পুলেল্লা গোপীচাঁদ, এরা সকলেই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন। টেনিস অত্যন্ত একটা জনপ্রিয় খেলা। উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, এই সমস্ত কথাগুলি টেনিস খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেট ভারতবর্ষের একটি জনপ্রিয় খেলা। ভারতের দুটি 50 ওভারের বিশ্বকাপ ও একটি টি-20 বিশ্বকাপ জয়ী আছে ভারতের ক্রিকেটে। বেসবল, যেটি আমেরিকার জাতীয় খেলা। আমরা পরের প্রশ্নে চলে আসছি। নিধুবাবু কোন ধরনের গানের সঙ্গে যুক্ত? নিধুবাবু কোন গানের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে টপ্পা গানের সঙ্গে যুক্ত। নিধুবাবু, যার প্রকৃত নাম রামনিধি গুপ্ত, নিধুবাবু, তিনি বাংলা টপ্পা গানের প্রবক্তা। এই নিধুবাবু টপ্পা গানের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা শুরু করেছি ক্লাস, আজও ক্লাস চলছে, আগামীতেও ক্লাস হবে। আমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিভিন্ন কারণে আজকের ভিডিওটা একটু হয়তো সমস্যা হচ্ছে, আগামীতে আমরা সেই সমস্যাগুলি এড়িয়ে চলবার চেষ্টা করব। তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করো, আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। কথাকলি, এটা বিখ্যাত নৃত্য। এই কথাকলি নৃত্য
নৃত্যের উদ্ভব হয়েছে কোন রাজ্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেরালা। কেরালা রাজ্যের একটা বিখ্যাত নৃত্য হচ্ছে কথাকলি, যেটি একটা ভারতবর্ষের শাস্ত্রীয় নৃত্য এবং যেখানে নাচকে নাটকের মতো করে পরিবেশন করা হয় এবং আকর্ষণীয় করে তোলা হয় এই নৃত্যকে, এবং মেকআপ, সুনির্দিষ্ট শরীরের অঙ্গভঙ্গি ও পোশাক এই নাটকের, এই নৃত্যের একটা বিশেষ অংশ। এবং অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের একটা বিখ্যাত রাজ্য, যে রাজ্যের বিখ্যাত নাচ কুচিপুড়ি নাচ অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান ছিল ফ্রান্সের সম্রাট। সেই নেপোলিয়ানের সঙ্গে কাকে তুলনা করা হয়, অর্থাৎ ভারতের নেপোলিয়ানকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছিলেন, এবং সমুদ্রগুপ্তকে শুধু নেপোলিয়ান না, তাকে বলা হতো কবিরাজ, তাকে বলা হতো লিচ্ছবি দৌহিত্র। তার মা কুমারদেবী লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন বলে সমুদ্রগুপ্তকে বলা হতো লিচ্ছবি দৌহিত্র, এবং তিনি সুন্দর কবিতা লিখতেন বলে তাকে বলা হতো কবিরাজ। তিনি সাহিত্যে অত্যন্ত পারদর্শী ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, যার রাজসভায় নবরত্নের সন্ধান পাওয়া গেছে, কালিদাস সহ অন্যান্য আরও অনেকে ছিলেন, যেটা আমরা জানি। কনিষ্ক, যিনি কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, যিনি দ্বিতীয় অশোক নামে পরিচিত, শকাব্দ চালু করেছিলেন 78 সালে কনিষ্ক। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। কত সালে গান্ধী আরোইন চুক্তি হয়? গান্ধী আরোইন চুক্তি এটা ভারতবর্ষের ইতিহাসে একটা বিখ্যাত চুক্তি। এই গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1931 সালে গান্ধী আরোইন চুক্তি হয়েছিলেন। কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী এবং সেই তৎকালীন ভাইসরয় লর্ড আরোইনের মধ্যে 1931 সালে গান্ধী আরোইন চুক্তি হয়েছিল। এই 1931 সালে কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠকও হয়েছিল, এবং ভারতের রাজধানী পুরনো দিল্লি থেকে নতুন দিল্লিতে স্থানান্তর হয়েছিল 1931 সালে। 1911 সাল বিখ্যাত সাল, প্রথম জনগণ গাওয়া হয়, বঙ্গভঙ্গ রদ হয়, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়, এবং প্রথম ভারতীয় দল হিসাবে আইএফএ শিল্ড জয় করে মোহনবাগান 1911 সালে। 1921 সাল বিখ্যাত বছর, এই বছর মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। 1941 আমাদের অত্যন্ত পরিচিত একটা বছর। 1921 সাল 41 সালের 17ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে অন্তর্ধান হয়ে যান। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। মহাড় আন্দোলন একটা বিখ্যাত আন্দোলন পরাধীন ভারতের। এই মহাড় আন্দোলন কে শুরু করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভীমরাও রামজি আম্বেদকর, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর মহাড় আন্দোলন শুরু করেছিলেন। এই বি আর আম্বেদকর ছিলেন সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি, অস্পৃশ্য সম্প্রদায়ের প্রতিনিধি। এই অস্পৃশ্য সম্প্রদায় বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে তিনি এই আন্দোলন গড়ে তোলেন। তার এই আন্দোলনের উদ্দেশ্য ছিল তাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, এবং প্রচলিত যে জাতপাত ধারণা ছিল ভারতবর্ষের মাটিতে বা ভারতবর্ষের বুকে, সেই জাতপাতের সেই প্রচলিত ধারণার বদলানোর উদ্দেশ্যেই তিনি এই মহাড় আন্দোলন গড়ে তোলেন। এখানে মহাড় আছে কিন্তু কথাটা মাহাড় হবে। সর্দার প্যাটেল, যিনি বরদলি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মহাত্মা গান্ধী, ভারতবর্ষে সবচেয়ে বেশি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মহাত্মা গান্ধী। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। ইয়ং বেঙ্গল আন্দোলন বা নবব্যঙ্গ আন্দোলন একটা বিখ্যাত আন্দোলন। এই ইয়ং বেঙ্গল আন্দোলন কে শুরু করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডিরেজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও, যিনি হিন্দু কলেজের
অধ্যাপক ছিলেন এবং তাকে অল্প বয়সেই তিনি মারা যান এবং তার আগে তিনি হিন্দু কলেজ থেকে বিতাড়িত হন। এই ডিরোজিওকে বলা হতো বাংলা নবজাগরণের ঝড়ের পাখি। এই ডিরোজিওই শুরু করেছিলেন ইয়ং ব্যঙ্গ আন্দোলন বা নবব্যঙ্গ আন্দোলন। রাজা রামমোহন রায়, যিনি ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ এবং প্রথম ভারতীয় হিসাবে যিনি লন্ডন গেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছিলেন ভারত পথিক, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ যাকে বলেছিলেন রাজা উপাধি দিয়েছিলেন, তার চেষ্টায় 1829 সালে ভারতবর্ষ থেকে সতীদাহ প্রথা বিলোপ হয়। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। কত সালে সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1938 সালে। আমরা সকলেই জানি সুভাষচন্দ্র বসু জীবনে মোট দুবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন, একটা ত্রিপুরী অধিবেশনে, একবার হরিপুরা অধিবেশনে। 1938 সালে ত্রিপুরী অধিবেশনে তিনি প্রথম কংগ্রেসের সভাপতি হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ মনোনীত হয়েছিলেন কংগ্রেস সভাপতি হিসাবে। ঠিক তার পরের বছর 1939 সালে তিনি আবার কংগ্রেস সভাপতি পদপ্রার্থী হন, কিন্তু মহাত্মা গান্ধী তাকে চাননি তিনি কংগ্রেসের সভাপতি হন। কিন্তু মহাত্মা গান্ধী মৌলানা আবুল কালাম আজাদের নাম সুপারিশ করেন, কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস সভাপতি হতে চাননি। তাই মৌলানা আবুল কালাম আজাদের পরিবর্তে পট্টাভি সীতারামাইয়া সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে প্রার্থী হন এবং ভোট হয় এবং সেই ভোটে সুভাষচন্দ্র জয়ী হন এবং সুভাষচন্দ্র ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি। আমরা পরের প্রশ্নে চলে আসছি। বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ ও রত্নাবলী। বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ ও রত্নাবলী কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। প্রাচীন ভারতের একটা বিখ্যাত রাজা ছিলেন হর্ষবর্ধন। তিনি শুধু রাজকার্যে পারদর্শী ছিলেন না, তিনি সাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন। তিনি নাগানন্দ, রত্নাবলীর মতো সংস্কৃত নাটক রচনা করেছিলেন। কালিদাস, যিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি এবং প্রাচীন ভারতের একজন বিখ্যাত নাট্যকার ও সাহিত্যিক, যিনি অভিজ্ঞান, শকুন্তলম নাটক রচনা সহ আরও অনেক নাটক রচনা করেন। বাণভট্ট, যিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, যিনি হর্ষচরিত রচনা করেছিলেন। শূদ্রকও ছিলেন একজন বিখ্যাত নাট্যকার, যিনি মৃচ্ছকটিক নাটক রচনা করেছিলেন। মৃচ্ছকটিক নাটকের রচয়িতা ছিলেন শূদ্রক। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। কার আমলে সাইমন কমিশন ভারতে আসে? বিখ্যাত সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। সেটা কার আমলে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড আরউইন। লর্ড আরউইনের সময় সাইমন কমিশন ভারতে এসেছিল। সাইমন কমিশন গঠন হয়েছিল 1927 সালে এবং ভারতবর্ষে এসেছিল 1928 সালে এবং এই সাইমন কমিশন বিরোধী আন্দোলনে লাহোরে নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায়। এই আন্দোলনের চলাকালীন তিনি পুলিশের হাতে ব্যাপকভাবে প্রহৃত হন এবং তারপরে সেই কিছুদিন পরেই তিনি মারা যান, অসুস্থ হয়েছিলেন এই আন্দোলনের সময়। লর্ড আরউইনের সময় এই সাইমন কমিশন ভারতে এসেছিল। লর্ড আরউইনের সময় আরেকটা বিখ্যাত জিনিস হয়েছিল, সেটা হচ্ছে গান্ধী আরউইন চুক্তি এবং গোল টেবিল বৈঠক। আমরা পরের প্রশ্ন আসার আগে এই প্রশ্ন অপশানগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। লর্ড চেমসফোর্ড, যার সময় হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, লিনলিথগোর সময় ভারত ছাড়ো আন্দোলন, লর্ড ওয়েভেলের সময় ওয়েভেল পরিকল্পনা। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। শিখদের দশম গুরু কে ছিলেন? শিখদের 10 নম্বর গুরু। শিখদের মোট 10 জন গুরু আছে। প্রথম ছিলেন গুরু নানক। 10 নম্বর গুরু কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের 10ম গুরু, যিনি খালসা বাহিনী গড়ে তুলেছিলেন। শিখদের খালসা বাহিনী গড়ে তুলেছিলেন 10ম গুরু গুরু গোবিন্দ সিং। গুরু নানক, যিনি ছিলেন
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। পৃথিবীর এখনও পর্যন্ত সবচেয়ে নবীনতম ধর্ম হচ্ছে শিখ ধর্ম। শিখ কথার অর্থ হচ্ছে শিখ, শিষ্য। এই শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন গুরু নানক, যার জন্ম হয়েছিল লাহোরের তালবন্দি গ্রামে। তেগ বাহাদুর, যিনি ছিলেন শিখদের নবম গুরু। বিখ্যাত মুঘল সম্রাট ঔরঙ্গজেব দিল্লির চাঁদনি চকে তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড দেন। অর্জুন সিং, যিনি ছিলেন শিখদের পঞ্চম গুরু। মুঘল সম্রাট জাহাঙ্গীর এই গুরু অর্জুন সিংয়ের মৃত্যুদণ্ড দেন এবং অর্জুন সিংয়ের সময় তিনি মৃত্যুবরণ করেন। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন? 63 দিন অনশন করে তিনি মারা গেছিলেন লাহোর জেলে। কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে যতীন্দ্রনাথ দাস, অর্থাৎ যতীন দাস। যতীন দাস 63 দিন অনশন করে মারা গেছিলেন লাহোর জেলে। আমরা পরের এই প্রশ্নের উপর আরেকটু আলোচনা করে নিই। এটাই শেষ প্রশ্ন আজকের ক্লাসের। বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি 1915 সালে বুড়িবালামের যুদ্ধে শহীদ হয়েছিলেন, বাঘা যতীন। লালা লাজপত রায়, যিনি সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন লাহোরে এবং পুলিশের লাঠির আঘাতে আহত হন এবং কিছুদিন পর তার মৃত্যু হয়। মহাত্মা গান্ধী, যিনি ভারতবর্ষের জাতির জনক, 1919 সাল থেকে 1948 সাল পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত ভারতবর্ষের যুগটাকে গান্ধী যুগ বলা হয়ে থাকে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে জানাবে। আর বেশি বেশি করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে এবং লাইক করবে। আজ আর নয়, এখানেই শেষ করছি আজকের ক্লাস। খুব শীঘ্রই একটা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।